ক্লাস 11 চ্যাপ্টার 5 সেমিস্টার 2 যে চ্যাপ্টার 5 এর যে লং কোশ্চেন আছে 4 নম্বরের লং কোশ্চেন, তার মধ্যে একটা আছে ভারতীয় সংবিধান লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য লেখো। এটা তোমার 4 নম্বর কোশ্চেন, 4 নম্বরের জন্য 4টা পয়েন্ট দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এখানে 8টা পয়েন্ট দেওয়া আছে, তো 8টা পয়েন্ট লিখলে কোনো অসুবিধা নেই। তবে যেখানে 8টা পয়েন্ট লিখবে সেখানে পরীক্ষক যিনি আছেন তিনি কিন্তু 4 নম্বরের জন্য যখন 8টা পয়েন্ট লিখছো তখন কিন্তু তিনি বাধ্য হবেন 4-এর 4 দিতে। এটা কিন্তু একটা বিষয়। তবে এখানে যেটা লেখা আছে সেভাবে তোমরা লেখার চেষ্টা করবে, বা এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করে অন্য বই দেখেও তোমরা লিখতে পারো, বা তোমরা এখানে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা নিয়ে তোমরা বই দেখেও রেডি করতে পারো। তোমার যেটা সুবিধা হবে সেটাই সেভাবেই তোমরা এই কোশ্চেনটা নিয়ে তোমরা তৈরি করতে পারো। আচ্ছা, আলোচনায় আসা যাক। ভারতীয় সংবিধান লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য লেখো। প্রথমে একটু ভূমিকা একটু দিতেই হয়, 2-3 লাইনে একটা ভূমিকা দিবে যে মৌলিক অধিকারটা কি, বা কেন, কিভাবে এসেছে, কোথা থেকে, কিভাবে, সেটা একটু দেবে। যে ভারতীয় সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের যে সংবিধানে এত ভালো করে মৌলিক অধিকারগুলো কিন্তু লিপিবদ্ধ করা হয়নি। ভারতীয় সংবিধান কর্তৃক যে স্বীকৃত ও ঘোষিত যে মৌলিক অধিকারগুলি, সেটা কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমার নিম্নে আলোচনা করা হলো। এইভাবে তুমি ভূমিকাটা দেওয়ার চেষ্টা করবে। প্রথমে যে পয়েন্টটা আছে 1 নম্বরে, বিভিন্ন দেশের সংবিধান ও তত্ত্বের প্রভাব। ভারতের সংবিধান কিন্তু যে ভারতীয় যে সংস্কৃতি বা ভারতীয়দের নিয়ে বা ভারতের মধ্যেই যে এই সংবিধান তৈরি হয়ে গেছে এই বিষয়টা না। ভারতের সংবিধানকে তৈরি করার জন্য বিভিন্ন দেশ থেকে তত্ত্ব গ্রহণ করা হয়েছিল এবং বিভিন্ন দেশের যে সংবিধানে অনুকরণ করা হয়েছিল। তো ভারতের সংবিধান কিন্তু মৌলিক সংবিধান নয়। তো কি লেখা আছে? ভারতীয় সংবিধানের 3য় অংশে বর্ণিত মৌলিক অধিকারগুলি লেখার সময় সংবিধান প্রণেতাগণ বিভিন্ন দেশের সংবিধান ও তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এই যে 3য় অংশ বলতে ভারতের সংবিধানের যে অংশগুলো আছে তার প্রথম অংশে তোমার রাষ্ট্র সম্পর্কে বলা আছে, 2 নম্বর অধ্যায় বা পার্টে যেটা আছে সেটা তোমার নাগরিকদের সম্পর্কে বলা আছে, এবং 3 নম্বর যে অংশটা সেটা 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত যে বিষয়গুলো বলা আছে সেটা হচ্ছে মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। এটা 3য় অংশে বর্ণিত আছে। এইখানে বলা হয়েছে যে ভারতের সংবিধান যেমন হচ্ছে মানবাধিকার সংক্রান্ত ফরাসি ঘোষণা, মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকার সনদ, ডাইসির আইন অনুসরণ তত্ত্ব, গান্ধীবাদ দ্বারা প্রভাবিত হয়ে তোমার হচ্ছে ভারতের সংবিধানটা রচনা করা হয়েছিল। 2 আছে নেতিবাচক ও ইতিবাচক মৌলিক অধিকার। ভারতের সংবিধানে কিছু কিছু মৌলিক অধিকার আছে যেগুলো হচ্ছে ইতিবাচক, আবার কতগুলি আছে তোমার নেতিবাচক। যেগুলো রাষ্ট্র করতে না বলবে সেগুলো নেতিবাচক, যেগুলো বলবে পালন করতে বলবে সেগুলো হচ্ছে ইতিবাচক। কিরকম আছে লেখাটা? ভারতীয় সংবিধানের 3য় অংশে স্বীকৃত মৌলিক অধিকারগুলিকে সাধারণত 2টি ভাগে ভাগ করা যায়। একটা নেতিবাচক অধিকার আর একটা হচ্ছে ইতিবাচক অধিকার। যে সকল অধিকারের উপর রাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করছে, মানে রাষ্ট্র বলছে যে এগুলা পালন করা যাবে না, এইগুলাকে তোমার বলা হচ্ছে নেতিবাচক অধিকার। যেমন কি কি আছে? আইনের দৃষ্টিতে সমতা ও আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার, এটা 14 নম্বর ধারায়। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ বিভিন্ন নির্বিশেষে পুরুষ প্রভৃতি নির্বিশেষে যেসব নাগরিকের সমান সুযোগ সুবিধার অধিকার প্রদান, এটা 15-1 নম্বর ধারায়। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার যে অধিকারটা আছে 21 নম্বর ধারা। প্রভৃতিগুলোকে তোমার হচ্ছে নেতিবাচক অধিকার বলে বর্ণনা করা হয়েছে। আবার কতগুলো অধিকার আছে যেগুলো হচ্ছে তোমার নাগরিককে প্রত্যক্ষভাবে প্রদান করা হয়েছে, সেগুলোকে বলা হয় তোমার ইতিবাচক অধিকার। সেগুলো কি কি আছে? সেগুলো আছে তোমার স্বাধীনতা অধিকার। স্বাধীনতা অধিকারের মধ্যে কি আছে? মতামত প্রকাশের অধিকার, শিক্ষার অধিকার ইত্যাদি। তবে তোমাদের এই যে অধিকারগুলো বললাম এগুলো যদি না মনে থাকে, তোমরা তার নেতিবাচক যে অধিকার আছে তার উদাহরণ হিসাবে 14 নম্বর ধারা, 15-1 নম্বর ধারা, 21 নম্বর ধারা এরকম ভাবে লিখতে পারো। আবার ইতিবাচক যে অধিকারগুলো যেগুলো আছে তার 19-এর এ বা 1, 21 নম্বর ধারা এরকম করেও লিখতে পারো। 3-এ দাগে আছে আদালত কর্তৃক বলবৎযোগ্য। ভারতীয় সংবিধান কর্তৃক যে স্বীকৃত অধিকারগুলো আছে সেগুলো হচ্ছে তোমার 2টা ভাগে ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে মৌলিক অধিকার, অন্যটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতি। এই যে মৌলিক অধিকারগুলো এগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য, কিন্তু নির্দেশমূলক নীতিগুলো যেগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। পরের পয়েন্ট আছে মৌলিক অধিকারগুলি সবার জন্য নয়। এইটা একটা পয়েন্ট, 4 দাগের পয়েন্ট। তা মৌলিক অধিকারগুলি সবার জন্য নয় মানেটা হচ্ছে ভারতবর্ষে তো ভারতবাসীরা শুধু বাস করে এমন তো নয়, যে বিদেশিরা অন্য রাষ্ট্রের নাগরিকরা ভারতে এসে বসবাস করে, চাকরি সূত্রে হোক, তোমার পড়াশোনা সূত্রে হোক, যে কোনোভাবে এসে বসবাস করতে পারে বিদেশি। তা মৌলিক অধিকারের মধ্যে এমন কতগুলি অধিকার আছে যেগুলিকে ভারতের নাগরিক ও বিদেশি সকলেই ভোগ করতে পারে। যেমন হচ্ছে আইনের দৃষ্টিতে সাম্য, 14 নম্বর ধারা; জীবন ও ব্যক্তি স্বাধীনতা, 21 নম্বর ধারা; ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28 নম্বর ধারা, ইত্যাদি যে অধিকারগুলো আছে সেগুলো হচ্ছে নাগরিক এবং বিদেশি উভয়ই ভোগ করতে পারে এগুলাকে। কিন্তু এমন কতগুলো অধিকার আছে যেগুলো শুধু ভারতীয়রাই ভোগ করতে পারে, বিদেশিরা নয়। যেমন হচ্ছে কিগুলা, সেটা হচ্ছে বাক স্বাধীনতা, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, এটা 19 নম্বর ধারায়; ভারতের যে কোনো স্থানে যাতায়াত ও বসবাস করার অধিকার, এটা 19 নম্বর ধারায়; শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার, যেটা যে 29 এবং 30 নম্বর ধারা। এই যে পরে যে ধারাগুলো বললাম, 19 নম্বর ধারা, 29 এবং 30 নম্বর ধারা, এগুলা তোমার হচ্ছে শুধুমাত্র যারা ভারতীয় তারাই একমাত্র ভোগ করতে পারে। এই জন্য এখানে বলা হচ্ছে মৌলিক অধিকারগুলি সবার জন্য নয়। পরে 5 দাগের পয়েন্ট আছে কিছু অধিকার মৌলিক নয়। এই ভারতের সংবিধানে কিছু মৌলিক অধিকার যেটা বললাম, 12 থেকে তোমার হচ্ছে 35 নম্বর ধারা পর্যন্ত যে মৌলিক অধিকারগুলোর কথা বলা হয়েছে, সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে কিছু অধিকার আছে যেগুলোকে মৌলিক নয় বলে বলা হয়েছে। তো ভারতীয় সংবিধানের নাগরিকদের যেসব মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করা হয়েছে তার মধ্যে অনেকগুলি মৌলিক অধিকার বলা যায় না। সেটা কিগুলো? সেটা যেমন অস্পৃশ্যতা বর্জন, 17 নম্বর ধারা; রাষ্ট্র কর্তৃক যে উপাধি দেওয়া বা উপাধি গ্রহণ না করা, এই যে বিষয়টা 18 নম্বর ধারা। এগুলো হচ্ছে মৌলিক অধিকার বলে বলা যায় না। তাহলে মৌলিক অধিকার বলা যায় না সেটা হচ্ছে সংবিধানের 17 নম্বর ধারা এবং ভারতীয় সংবিধানের 18 নম্বর ধারা। এগুলোকে মৌলিক অধিকার বলা যায় না। 6 দাগের যে পয়েন্টটা আছে ভালো করে একটু শুনবে। জরুরি অবস্থায় অধিকারগুলি অবলবৎযোগ্য। জরুরি অবস্থা জিনিসটা কি? জরুরি অবস্থা বলতে ভারতের যে সংবিধানে জরুরি অবস্থা সম্বন্ধে 3টা অবস্থার কথা বলা হয়েছে। একটা জাতীয় জরুরি অবস্থা, একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন, একটা আর্থিক জরুরি অবস্থা। এই জরুরি অবস্থা জিনিসটা হচ্ছে যখন আভ্যন্তরীণ গোলযোগ, ভারতের আভ্যন্তরীণ গোলযোগ বা বিদেশি কোনো শত্রু যখন আক্রমণ করবে, তখন এই জরুরি অবস্থায় মৌলিক অধিকারগুলোকে বলবৎ করা যায় না। তার জন্য এই পয়েন্টটা বলা হচ্ছে জরুরি অবস্থায় মৌলিক অধিকারগুলি অবলবৎযোগ্য। কি লেখা আছে? সাধারণ অবস্থায় আদালত মৌলিক অধিকারগুলোকে বলবৎ করে, কিন্তু দেশে জরুরি অবস্থা ঘোষিত হলে রাষ্ট্রপতি আদেশ জারি করার মাধ্যমে মৌলিক অধিকারগুলি বলবৎকরণের জন্য আদালতের কাছে আবেদন করার যে অধিকার বাতিল করে দিতে পারে। তাহলে জরুরি অবস্থা যখন জারি করা হবে তখন রাষ্ট্রপতি করবে এই যে অধিকারগুলি যাতে না মানুষ ভোগ করতে পারে তার জন্য এই আদালতে আবেদন করার ব্যাপারটাকে বাতিল করে দিতে পারে রাষ্ট্রপতি। তবে 44তম সংবিধান সংশোধন আইনে কি বলা আছে যে জরুরি অবস্থার সময়ও রাষ্ট্রপতি সংবিধানের যাতে 20 এবং 21 নম্বর ধারাটা দুটিকে সাময়িকভাবে হলেও বাতিল যেন না করতে পারেন, এইটা 44তম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে। তার সাথে তাকে আছে অর্থনৈতিক অধিকার সমূহের অনুপস্থিতি। অর্থনৈতিক অধিকার সমূহের অনুপস্থিতি, এইটা ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার সেটা এইখানেই পয়েন্টটা বলা আছে কেন। ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করা হয়েছে তখন 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত। এই 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে 31 নম্বর ধারাটা যখন ভারতীয় মূল সংবিধান রচনা করা হয় তখন ভারতীয় সংবিধানে 31 নম্বর ধারাটায় সম্পত্তির অধিকার সম্পর্কে বলা ছিল। সেটা পরবর্তীকালে তোমার হচ্ছে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই অধিকারটাকে মৌলিক অধিকারটাকে বাতিল করে দিয়ে সাধারণ অধিকারে লেখা হয়েছে। সাধারণ অধিকারে কত নম্বর ধারায়? 300 নম্বর ধারায় লেখা হয়েছে।
ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে যে ভারতের অর্থনৈতিক অধিকার সমূহের অনুপস্থিতি, এই জন্য এই পয়েন্টটা কথা বলা হয়েছে। তা কি লেখা আছে, ভারতের সংবিধানে জনগণের অর্থনৈতিক অধিকারকে স্বীকার করা হয়নি, ওই যে 31 নম্বর ধারা তুলে দেওয়া হয়েছে। তার পরিবর্তে ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার বলে স্বীকৃতি প্রদান করে মূল ভারতীয় সংবিধান ভারতের বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা কায়েম করেছিল। 44তম সংবিধান সংশোধন করে ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে বিধিবদ্ধ আইনে অন্তর্ভুক্ত করা হয়। বললাম ওটা 300 নম্বর ধারা। তবুও কিন্তু এরূপ সংবিধান সংশোধনের পরেও ভারতের আর্থসামাজিক ব্যবস্থার কোনো মৌলিক পরিবর্তন হয়নি। সেই যে ব্যক্তিগত সম্পত্তির ধারণা যে মূল সংবিধানে লেখা ছিল 31 নম্বর ধারা, সেই অবস্থার এখনো পরিবর্তন হয়নি তোমার হচ্ছে 300 নম্বর ধারায় অর্থনৈতিক অধিকার দেওয়ার পরেও। তারপরে পয়েন্ট আছে 8 নম্বরে, ভোটাধিকার মৌলিক অধিকার নয়। ভোটাধিকারটা কি? ভোটাধিকারটা হচ্ছে নাগরিকরা যখন ভোট দিয়ে বা ওই ভোটাধিকার প্রয়োগ করে আইনসভায় তার প্রতিনিধিত্ব প্রেরণ করতে পারে, সেই যে অধিকারটা ভোগ করে নাগরিক, সেটাকে বলে ভোটাধিকার। এই ভোটাধিকারটাকে মৌলিক অধিকার করা হয়নি, কারণ হচ্ছে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার সাফল্যের জন্য সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার সংবিধান 326 নম্বর ধারায় স্বীকৃতি লাভ করেছে। কিন্তু এত বড় একটা ভোটাধিকার, একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার, যেটার জন্য হচ্ছে প্রতিনিধি যারা, তারা হচ্ছে তোমার আইনসভায় যেতে পারে, আইনসভায় গিয়ে আইন প্রণয়ন করতে পারে, এরকম একটা গুরুত্বপূর্ণ অধিকার থাকা সত্ত্বেও তোমার হচ্ছে এই অধিকারটাকে ভারতের সংবিধানের মৌলিক অধিকারে লিপিবদ্ধ করা হয়নি। এগুলো তোমার হচ্ছে 8টা তোমার হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য। এগুলো লেখার পরে উপসংহার হিসেবে তোমরা এটাকে ব্যবহার করতে পারো। এছাড়াও সাধারণ অবস্থায় মৌলিক অধিকার সংকোচন, বাস্তবে কার্যকর করার বাস্তবহীনতা, মূল সংবিধানে নাগরিকদের কর্তব্যসমূহের অনুপস্থিতি, বিচার বিভাগের সীমাবদ্ধ ক্ষমতা, মৌলিক অধিকার সমূহের নমনীয় প্রকৃতির ইত্যাদির মতো মৌলিক অধিকারগুলো লক্ষ্য করা যায়। এগুলো তোমরা হচ্ছে উপসংহার হিসাবে লিখতে পারো। এইভাবে তোমরা হচ্ছে 8টা যে পয়েন্ট আছে, 8টা পয়েন্ট তোমরা বিস্তারিতভাবে আলোচনা করা আছে, সহজ একবারে পড়লেই পারবে, একবার করে পড়লেই পারবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।